পরদিন সকালবেলা ঘুম ভেঙে যাওয়ার পর আফনান দেখল অধরা ওর বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। আফনান অধরার চুলে বিলি কেটে দিতে লাগল। হঠাৎ ওর চোখ গিয়ে পড়ল সামনের দেয়াল ঘড়ির উপর। এই রে, 7টা বেজে গেছে তো, আজ যে নামাজ পড়া হলো না। অধরাকে ডাকি, দেখি কাজা নামাওটা পড়ে নেওয়া যায় কি না। আফনান এবার অধরাকে ডাকতে লাগল, অধরা, এই অধরা, ওঠো এবার, দেখো সকাল হয়ে গেছে। আফনানের ডাকে অধরার ঘুমের ব্যাঘাত ঘটাল। বিরক্তিভরা স্বরে বলে উঠল, প্লিজ আফনান, একটু পরে ডাকো, আর একটু ঘুমাই। না অধরা, আজ অনেক দেরি হয়ে গেছে, 7টা বাজে, নামাজ কুরআন কিছুই পড়া হলো না, তাড়াতাড়ি ওঠো, চলো কাজা নামাওটা পড়ে নিই। আফনানের কথা শুনে অধরা চোখ ডলতে ডলতে উঠে বসল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সত্যিই 7টা বাজে। হে আল্লাহ, 7টা বেজে গেছে তো, এবার কি হবে? এত দেরি করে কেন ঘুম ভাঙল আমার? আসলে সব তোমার দোষ, তোমার জন্যই কাল রাতে আমাকে দেরি করে ঘুমাতে হলো। এত দেরি করে ঘুমিয়ে আবার ভোরবেলায় ওঠা যায় নাকি? অধরার দোষারোপ শুনে আফনানও এবার উঠে বসল। গম্ভীর স্বরে বলল, তুমি কি বলতে চাইছ? আমার জন্যই আজ আমরা উঠতে পারিনি? তা নয় তো কি। আচ্ছা, আর কাল রাতে আমি কার জন্য এত করে ঘুমিয়েছি? হুম, আপনার জন্য ম্যাডাম। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। এই, তোমাকে এত সুন্দর হতে কে বলেছিল? তোমার এই সৌন্দর্যই তো আমাকে তোমার কাছ থেকে দূরে যেতে দিচ্ছিল না। আফনানের কথা শুনে অধরা তো রীতিমতো লজ্জার নদীতে ডুব দিল। কি যা তা বলছ? এসব ফালতু কথা রাখো তো। আফনানের ঠোঁটের কোণে এবার দুষ্টু হাসি ফুটে উঠল। ফালতু কথা মানে? কাল রাতের ঘটনাটা এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি? আচ্ছা, ঠিক আছে, কাছে এসো, আমি আবার সবকিছু মনে করিয়ে দিচ্ছি। এসো। কথাটা শেষ করেই আফনান অধরার হাতটা ধরতে গেল, কিন্তু ধরতে পারল না। তার আগেই অধরা বেড থেকে নেমে গেল। দেখো আফনান, এসব ফাজলামি এখন রাখো। আমি ফ্রেশ হয়ে আসার পর তুমি ফ্রেশ হয়ে আসবে, তারপরে আমরা একসাথে নামাওটা পড়ে নিব। ওকে? ওকে। কাজা নামাজ পড়ার পর আফনান আর অধরা নিচে চলে গেল। নিচে নামতে নামতে ওরা দেখে বাড়ির সবাই আগে থেকেই নিচে রয়েছে। ওদেরকে উদ্দেশ্য করে অনা বলে উঠল, ওহ, তোরা এসে গেছিস, ভালো করেছিস, আমি তো তোদেরকে ডাকতেই যাচ্ছিলাম। আফনান বলল, কেন রে অনা, কি হয়েছে? আজ ফুফুরা সবাই চলে যাবে। হোয়াট? ফুফু? ফুফা? তোমরা আজকেই চলে যাবে? কিন্তু কেন? তোমাদের তো আরো 2 দিন এখানে থেকে যাওয়ার কথা ছিল। তাহলে? সাদিয়ে বেগম বললেন, আসলে আফনান, 2 দিন পরেই যেতাম আমরা, কিন্তু বাসায় জরুরি একটা কাজ এসে পড়েছে, তাই আজকেই চলে যেতে হবে। তাহলে তুমি আর ফুফা চলে যাও। রোহান ভাইয়া, সাথী ভাবি আর সোহান এখানেই থাক। এবার রোহান আফনানের কাছে এসে বলল, না আফনান, আমাদের যাওয়াটাও জরুরি, তাই আমাদেরকেও আজ চলে যেতে হবে। তবে কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমরা আবার আসব। ওকে ভাইয়া। নিশ্চয় তোমাদের কাজটা অনেক জরুরি, তাই তোমাদেরকে আর আটকাবো না, কিন্তু সকালের নাস্তাটা তো করে যাও। ফখরুল ইসলাম বললেন, না আফনান,
আমরা এখন একটু ব্যস্ত আছি। রাস্তায় কিছু খেয়ে নিব। তোমরা সবাই ভালো থেকো। মা অধরা, সবাইকে নিয়ে সুখে শান্তিতে থেকো। আর আমি যদি কখনো তোমার কোনো কাজে আসতে পারি তাহলে আমাকে সেটা জানাতে একদম ইতস্তত করবে না। মনে রাখবে, তোমার এই ফুফাকে তুমি সবসময় তোমার পাশে পাবে। আমি সেটা জানি ফুফা। আপনারাও সবাই ভালো থাকবেন আর আসবেন। সাথী এসে বলল, আফনান, অধরাকে নিয়ে আমাদের বাড়িতে একবার একটু ঘুরে এসো। ওকে ভাবি, ওকে সাথে নিয়ে একদিন নিশ্চয় যাব। কিছুক্ষণ এভাবেই বিদায় কথাবার্তা বলে ফখরুল ইসলাম আর সাদিয়া বেগম তাদের পরিবারকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। আফনান আরিফা বেগমকে বলল, মা, তাড়াতাড়ি নাস্তাটা দাও, আজ একটু অফিসে যাব। কেন রে আফনান, আজ হঠাৎ অফিসে যাবি কেন? তুই তো এখনো একটু ফুটবল। এত ভারী ডোজের ওষুধ খাচ্ছিস তুই। আর কয়েকটা দিন বরং বাসায় একটু রেস্ট করে নে, তারপর আবার অফিসে যাস। না মা, আমি এখন একদম ঠিক আছি। আসলে সারাদিন বাসায় বসে থেকে বোর হয়ে যাচ্ছি, তাই ভাবলাম একবার একটু অফিস থেকে ঘুরে আসি। আর এমনিতে অনেক দিন হয়ে গেছে অফিসে যাওয়া হয়নি। অফিসের কোনো কিছু নিয়ে তোকে এখন ভাবতে হবে না। অনা এই কয়েক মাস খুব ভালো করে দুটো অফিস সামলেছে। আমাদের বিজনেসটা একদম ঠিকঠাকভাবেই চলছে। আমি বিজনেস নিয়ে কোনো টেনশন করছি না মা। অনাকে আমি নিজের থেকেও বেশি চিনি। আমি জানি অফিসের প্রত্যেকটা কাজ ও নিপুণ হাতে সেরেছে। কিন্তু এবার তো আমি সুস্থ হয়ে গেছি। আমি থাকতে অনা সব কাজ একা একা সামলাবে, সেটা আমি কি করে মেনে নেব বলো তো? তাই ভাবছিলাম অফিসে গিয়ে অনাকে একটু সাহায্য করব। এতে করে অনার কাঁধ থেকে কাজের চাপটা যেমন কমবে, তেমনি আমারও একটু সময় কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে অফিসে যেতে চাইছিস তখন যা। তবে একা যাবি না, অধরাকে সাথে নিয়ে যাবি। মা, আবার আমি কেন যাব ওর সাথে? আফনান এখনো পুরোপুরি সুস্থ হয়নি অধরা। তুমি ওর সাথে থাকলে যখন তখন ওকে একটু সাহায্য করতে পারবে। ঠিক আছে মা, যেমনটা আপনি বলবেন। এসো, সবাই এবার খেতে এসো। সবার সাথে নাস্তা সেরে অধরা আর আফনান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অফিসে আজ ওদেরকে দেখে সবাই অনেক খুশি হল। সেই সাথে সবার কাজ করার স্পিডটাও যেন দ্বিগুণ হয়ে গেল। এদিকে আফনান অফিসে গিয়ে কাজ কম আর অধরার সাথে রোম্যান্স বেশি করতে লাগল। বিভিন্ন বাহানা করে অধরাকে কাছে ডাকল, আদর করল। অধরা মুখে বাধা দেওয়ার চেষ্টা করলেও আফনানের এসব পাগলামিগুলো ওর বেশ ভালোই লাগতে লাগল। দুপুরে খাওয়ার সময় আফনান অধরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এলো। সেখানে বসে থাকতে থাকতে হঠাৎ অধরার চোখ গিয়ে পড়ল ওদের সামনের টেবিলের উপরে। অধরা দেখল ওদের সামনের টেবিলে বসে আছে। অধরা দেখল ওদের সামনের টেবিলে আহাদ আর জেরিন বসে রয়েছে। আফনান, হুম, একটু ওদিকে দেখো। কি দেখব? কথাটা বলতে বলতে আফনান সামনের টেবিলের দিকে তাকালো। ওটা আহাদ আর জেরিন না? তাই তো মনে হচ্ছে। কিন্তু ওরা এখানে কি করছে? জানি না আফনান। আহাদ চামচে করে এক লোকমা খাবার জেরিনের দিকে এগিয়ে দিতে যাচ্ছিল, এমন সময় সেখানে আফনান এসে বলল, আহাদ, তুই এখানে? কথাটি শোনা মাত্রই নিজের বামপাশের দিকে তাকালো আহাদ।
দেখে আফনান আর অধরা সেখানে এসে দাঁড়িয়ে আছে। দুজনের গম্ভীর মুখ দেখে আহাদ আর জেরিন একে অপরের থেকে একটু দূরে সরে বসল। আফনান, অধরা, তোমরা হঠাৎ এখানে? প্রশ্নটা আগে আমি করেছি আহাদ। তাই উত্তরটা আগে তুই দিবি। কি করছিস এখানে? কাকাম অন আফনান, রেস্টুরেন্টে আছি আমরা। এখানে তো সবাই খেতে আসে। আমিও এখানে সেজন্যই এসেছি। এবার অধরা বলল, তোমার দিকটা তো বুঝলাম আহাদ। তা জেরিন? তুইও কি এখানে শুধু খেতেই এসেছিস? হবা হ্যাঁ। তা না হলে কিসের জন্য আসব? একা এসেছিলি এখানে? নাকি কারোর? অধরার কথা শেষ হওয়ার আগেই জেরিন বলল, আরে, একাই এসেছিলাম। এখানে আসার পরে আহাদের সাথে দেখা হয়ে গেল। কি? তাই তো আহাদ। হ্যাঁ অধরা। হঠাৎই দেখা হয়ে গেল আমাদের। আর তারপর ভাবলাম খেতেই যখন এসেছি তখন একসাথেই খেয়ে নিই। এই আর কি। এবার আফনান বলল, এখানে আসার বিষয়টা তো বুঝলাম, কিন্তু তুই জেরিনকে খাইয়ে কেন দিচ্ছিলি? এটার পেছনের কাহিনী কি? আহাদ আর জেরিন আফনানের প্রশ্নের কোনো উত্তর খুঁজে না পেয়ে মাথা নিচু করে আর চোখে একে অপরের দিকে তাকালো। কিছু সময় ধরে আফনান আর অধরা ওদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করল। তারপর হঠাৎ আফনান বলল, নে, আর কতক্ষণ তোরা এভাবে মাথা নিচু করে থাকবি? এভাবে চুপ করে থাকলে তো এ বিষয়ে সামনে আর এগোতে পারবো না আমরা। এভাবে চুপ করে থাকলে আমরা আপনাদের বিয়েটা নিয়ে সামনে এগোবো কিভাবে বলুন তো? আফনানের কথা শুনে জেরিন আর আহাদের মুখ হা হয়ে গেল। ওদের এই অবস্থা দেখে অধরা আর আফনান জোরে জোরে হাসতে লাগল। ওদের হাসি দেখে আহাদ আর জেরিনও মুচকি মুচকি হাসতে লাগল। আফনান ওদের টেবিল থেকে দুটো চেয়ার নিয়ে এলো। তারপর তাতে অধরা আর আফনান বসে পড়ল। তুই কি রে আহাদ? তোর জীবনের এত বড় একটা ঘটনা তুই আমার সাথে শেয়ার করলি না কেন? জেরিন বলল, আমি তো সেই প্রথম দিন থেকেই ওকে বলে আসছি যে আমাদের সম্পর্কের কথাটা আপনাকে বলে দিতে। কিন্তু ও তো একটা ভিতুর ডিম, তাই পড়ে পড়ে করে আর বলতেই পারিনি। জেরিনের কথা শুনে আহাদ তেড়ে এসে বলল, কি বললা তুমি? আমি ভিতুর ডিম? নিজের হবু স্বামীকে ভিতুর ডিম বলতে তোমার লজ্জা করল না? ছোটবেলা থেকেই শিখেছি, সত্যি কথা বলতে কখনো লজ্জা করতে নেই। তাহলে এখন কেন লজ্জা পাব? তুমি তো একটা ভিতুর ডিমই, না হলে ভাইয়াকে তো আমাদের কথাটা আগেই বলে দিতে পারতে। তাহলে এতদিনে আমাদের বিয়েটা হয়ে যেত আর আমরা হয়তো এখন আমাদের ছেলেমেয়েদের আসার জন্য দিন গুনতাম। জেরিনের কথা শুনে সবাই ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। অধরা বলল, ওই পাগল। তোর মুখে কখনো কিছু আটকায় না, তাই না? আহাদ বলল, আরে, শুধু আফনানকে কেন? আমি সবাইকেই সবকিছু বলে দিতে চেয়েছিলাম। কিন্তু সেই সময়টা কখন পেলাম?
আমাদের সম্পর্কটা তৈরি হওয়ার পর আফনানের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 5 মাস আমাদের সবার মুড অফ ছিল। তারপর যখন আফনান সুস্থ হলো তখন আমরা সবাই ওর আর অধরার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আফনান বলল, তখন বলতে পারিসনি তাতে কি হয়েছে? এখন তো বল, অনেক দিন ধরেই যে তোদের মধ্যে এসব চলছে সেটা তো আমি বেশ বুঝতে পারছি। এখন বল, এসবের শুরুটা কোথায় হলো আর কিভাবে? যেদিন আমি অধরাকে হোটেলে দেখতে যাই, সেদিনই প্রথম আমার জেরিনের সাথে দেখা হয়েছিল। প্রথম দেখাতেই ওকে অনেক ভালো লেগে গিয়েছিল। তারপর টুকটাক এখানে সেখানে আমাদের দেখা হতে থাকে। ধীরে ধীরে আমাদের কথাবার্তা বেড়ে যায়, মেলামেশা বেড়ে যায়। আর সবশেষে আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। বাহ বাহ! এটাকেই তো বলে পিওর লাভ স্টোরি। এর মধ্যে কোনো ঘাপলা নেই। জেরিন এবার অধরাকে বলল, তোর কি মনে হয় বলতো? বাবাই আর মামুনি আমাদের এই সম্পর্কটাকে মেনে নেবে তো? অধরা জেরিনকে কিছু বলতে যাবে তার আগেই আফনান বলল, মানবে, মানবে। এখানে মেনে না নেওয়ার কি আছে? আহাদের মতো জামাই পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। তবু যদি বাবাই আর মামুনি এ বিষয়ে কোনো আপত্তি করে তাহলে আমি আছি তো। ওনাদেরকে ঠিক রাজি করিয়ে নিব। তোমরা একদম নিশ্চিন্ত থাকো। এভাবেই গল্প করতে করতে সবাই দুপুরের খাবারটা সেখানেই খেয়ে নিল। তারপর জুটি বেঁধে সবাই যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। বাসায় ঢুকতেই আফনান আর অধরা দেখল, বাড়ির সবাই হলরুমে বসে কার বিয়ে নিয়ে যেন আলোচনা করছে। সবাই এখানে বসে কি করছো? মনে হচ্ছে কোনো বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে এখানে। তুই একদম ঠিক ধরেছিস আফনান। অনার বিয়ে নিয়েই আলোচনা হচ্ছে এখানে। হোয়াট টট! এটা তুমি কি বলছো মা? হ্যাঁ রে আফনান। তোর মা একদম ঠিক বলছে। চাচি, তাহলে কি অমি ভাইয়া রাজি হয়ে গেছে? আচ্ছা, ভাইয়া দেশে কবে আসবে? অমি তো কালই দেশে এসেছে। এখন ওর বাড়িতেই আছে। ওর সাথে বা ওর পরিবারের সাথে এখনো তেমন কোনো কথা হয়নি আমাদের। ভাবছি আজ সন্ধ্যাবেলা ওদের বাসায় যেয়ে বিয়ের কথাটা একবার তুলব। তুই কি বলিস ছোট? আপনি একদম ঠিক বলেছেন ভাবি। আমিও এটাই ভাবছিলাম। শুভ কাজে আর দেরি না করাই ভালো। এবার অধরা বলল, আচ্ছা, তোমরা এসব কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই অমি ভাইয়াটা কে? অধরাকে উত্তর দিতে আফনান বলল, অমি ভাইয়া হল চাচার ছোটবেলার এক বন্ধুর ছেলে। চাচার অনেক ইচ্ছা ছিল তার বন্ধুর ছেলের সাথেই অনার বিয়ে দিবেন। তাই অমি ভাইয়া আর অনা যখন ছোট ছিল তখনই ওদের বিয়েটা চাচা ঠিক করে রেখে দেন। অমি ভাইয়া একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উনি নরওয়ে থাকতেন। ও বুঝলাম এবার। অনা হলরুমের এক কোনায় দাঁড়িয়ে সবার কথাবার্তা শুনছিল। নিজের বিয়ের আলোচনা শুনে ওর মুখে লজ্জার লাভা ফুটে উঠেছে। আফনান এবার অনার কাছে এসে বলল, বিশ্বাস কর অনা, আজ তোর জন্য আমি অনেক খুশি রে। এই বিয়েটা যদি ফাইনাল হয়ে যায় তাহলে তুই পার্মানেন্টলি এ বাড়িটা ছেড়ে চলে যাবি।
আর তারপরে আমার শান্তির জীবন শুরু হবে। অযথা কেউ আমাকে বকাবকি করবে না, অকারণে আমাকে কারোর সাথে ঝগড়া করতে হবে না। আমার পছন্দের খাবারগুলোতে কেউ তার ভাগ চাইবে না। সব থেকে বড় কথা, আমার জীবনের চরকা নিয়ে কেউ মাতামাতি করবে না। আহা! তখন আমার জীবনে শুধু আনন্দই আর আনন্দ থাকবে। তখন আমি গাইব, আহা! কি আনন্দ আকাশে বাতাসে। আফনানের কথা শুনে অনার মুড়োটাই পুরো বিগড়ে গেল। অন্য সময় হলে অনা হাতে লাঠি নিয়ে আফনানের পেছনে দৌড় দিত ওকে মারার জন্য। কিন্তু আজকের পরিস্থিতিটা একটুখানি ভিন্ন। অভিমানী কণ্ঠে অনা বলল, তাই না? ওকে ফাইন। আমি এখান থেকে চলে গেল তোর যদি এত আনন্দ হয়, তাহলে ঠিক আছে। আমিও এবার বিয়েটা করে ফেলব। আর তোর সাথে থাকব না। কাছে আছি তো, সেজন্য আমার গুরুত্বটা এখন ঠিক বুঝতে পারছিস না। যখন দূরে কোথাও চলে যাব তখন বুঝবি আমি কি ছিলাম আর আমার দরকারটা কতটুকু ছিল। কথাগুলো শেষ করেই অনা সেখান থেকে চলে যেতে লাগল। কিন্তু আফনান ওর হাতটা ধরে ওকে আটকে দিল। অনা, তুই তো সবসময় আমার মজাগুলো ধরে ফেলিস। তাহলে আজ কেন ধরতে পারলি না? কেন এতটা অভিমান করে চলে যাচ্ছিস আজ? আর কি সব যেন বলছিলি তুই? কি বুঝব? আর কোনো কিছু নতুন করে বোঝারই বাকি আছে? অনা, আমি তো এখন থেকেই তোকে মিস করতে শুরু করে দিয়েছি। আমার মনে তোর জন্য আলাদা একটা স্থান আছে, একটা বিশেষ স্থান। আমার জীবনে তোর গুরুত্বটা অনেক। বিয়ে করে এখান থেকে চলে যাওয়ার পর তুই একটা নতুন পরিবার পাবি, যেটা তোকে পূর্ণ করবে। কিন্তু তোকে হারিয়ে আমরা সবাই অপূর্ণ হয়ে যাব রে। তুই তোর নতুন পরিবারে যতটা আনন্দ থাকবি, তার থেকে অনেক বেশি কষ্ট আমরা এখানে তোকে মনে করে পাব। আই উইল মিস ইউ আপু। আফনানের বলা কথাগুলো অনার মনকে ছুঁয়ে গেল। জীবনে এই প্রথমবার আফনান অনাকে আপু বলে ডাকল। আনন্দ আর কষ্টে অনার দুই চোখে পানি চলে এলো। সেই দিন সন্ধ্যাবেলা আফনানের পরিবারের সবাই অমিদের বাসায় চলে গেল। সেখানে দুই পরিবারের মধ্যে অমি আর অনাকে নিয়ে বিস্তর আলোচনা হল। সব পর্যায়ের আলোচনা শেষে দুই পরিবারই এই বিয়েতে রাজি হয়ে গেল। 1 মাস পরের একটি তারিখকে বিয়ের দিন হিসেবে ঠিক করা হল। রাতের বেলা অমিদের বাসা থেকে আসার পর সবাই যার যার ঘরে একটু বিশ্রাম করে নিল। তারপর খাওয়ার জন্য সবাই ডাইনিং এরিয়াতে এলো। সবাই একসাথে রাতের খাবার খাচ্ছে। এমন সময় অনা বলল, চাচি, তুমি কি আফনানকে সেই কথাটা বলেছ? না রে, এখনো বলা হয়নি। আমার তো কথাটা মনেই ছিল না। ভালো হয়েছে তুই কথাটা মনে করিয়ে দিলই। এবার আফনান ওর মাকে বলল, মা, তুমি আবার কি বলবে? আফনান, আজ থেকে 5 মাস আগে তুই হংকং এ গিয়ে সেখানে আমাদের বিজনেসের কাজটা সামলে এসেছিলি। তারপর আমাদের মধ্যে থেকে আর কেউ ওখানে যায়নি। তবে ফোনে মি বান্ডালার সাথে প্রায় কথা হয় আমার। গত মাস থেকেই সেখানকার অফিসে আমাদের সব কাজকর্ম শুরু হয়ে গেছে।
কিন্তু হঠাৎ করেই একটা সমস্যা দেখা দিয়েছে। কি হয়েছে মা? কি সমস্যা? আগামী সপ্তাহে হংকংয়ে অনেক বড় একটা এনাউল বিজনেস পার্টি অর্গানাইজ করা হয়েছে। সেখানে দেশবিদেশের সব বিজনেসম্যান আর ইনভেস্টররা আসবেন। আমাদেরকেও সেখানে ইনভাইট করা হয়েছে। তাছাড়া ওখানকার ইনভেস্টররা আমাদের সাথে দেখা করতে চান। আফনান, এই বিজনেস পার্টিটা অ্যাটেন্ড করা আমাদের ব্যবসার জন্য অনেক জরুরি। তাই তোকে সেখানে যেতে হবে। হংকংয়ে যাওয়ার কথা শুনে আফনান কেমন যেন থমকে গেল। অতীতের ঘটনাগুলো এক এক করে ওর চোখের সামনে ভেসে উঠল। তবে কি আবার একবার আফনান তার অধরাকে হারিয়ে ফেলবে? হংকংয়ে যাওয়ার কথা শুনে আফনানের মনটা খারাপ হয়ে গেল। তাও আরিফা বেগমকে বলল, ঠিক আছে মা, আমি চলে যাব। কবে যেতে হবে সেখানে? আমি তোর ফ্লাইটের টিকিট বুক করে ফেলেছি। কাল ভোরবেলা তোর ফ্লাইট। কাল? মা, কিন্তু কাল কেন যাব? তুমি তো বললে পার্টিটা আগামী সপ্তাহে। তাহলে আমি কেন এত তাড়াতাড়ি সেখানে যাব? ওখানে আমাদের অফিসের কিছু কাজ আছে। সেগুলোও একেবারে তোকে কমপ্লিট করে আসতে হবে। অফিসের কাজগুলো করার পর ওই পার্টিটা অ্যাটেন্ড করেই আবার দেশে ফিরে আসবি। বেশি সময় নষ্ট করার মতো সময় তোর হাতে নেই। সামনের মাসেই অনার বিয়ে। তখন তোকে অনেক কাজ করতে হবে। তাই যত তাড়াতাড়ি সেখানে যাবি, তত তাড়াতাড়ি সেখান থেকে ফিরে আসতে পারবি। ওকে ওকে মা। মনের মধ্যে অনেক ধরনের চিন্তা নিয়ে আফনান আবার খেতে শুরু করল। খেতে খেতে আর চোখে একবার অধরার দিকে তাকাল। আফনানের এমন হঠাৎ হংকং যাওয়ার কথা শুনে অধরারও একটু মন খারাপ হয়ে গেছে। আফনান সবটাই বুঝল, কিন্তু কিছু বলল না। এদিকে আফনানকে চুপচাপ খেতে দেখে অনা মুচকি মুচকি হাসল। আরিফা বেগম অনাকে বললেন, অনা, হলরুমের টেবিলের উপরে ফ্লাইটের টিকিট রাখা আছে, নিয়ে আয় তো একটু। এখনই নিয়ে আসছি চাচি। অনা হলরুম থেকে টিকিট এনে আফনানের দিকে এগিয়ে দিল। এই নে। আফনান হাত বাড়িয়ে অনার কাছ থেকে টিকিট নিতে যাবে এমন সময় ও দেখল অনার হাতে দুইটা টিকিট। টিকিট দুটো হাতে নিয়ে আরিফা বেগমকে বলল, মা, তুমি দুটো টিকিট কেন কেটেছ? আরিফা বেগমের উত্তর দেওয়ার আগেই অনা বলল, আফনান, এই তো কিছুদিন হলো তুই এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছিস। ডাক্তার বলেছে তুই এখনো একটু উইক। তোর এখনো একটু যত্নে থাকা প্রয়োজন। তাই হংকংয়ে তুই একা যাবি না। সেখানে তোর খেয়াল রাখার জন্য তোর সাথে অধরা যাবে। অনার কথা শুনে আফনান আর অধরা বড় বড় চোখ করে অনার দিকে চেয়ে রইল। ওদেরকে এভাবে চেয়ে থাকতে দেখে অনা আবার বলল, এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন তোরা? ওয়েট, তোরা কি এখনো আসল কথাটা বুঝতে পারিসনি? আসল কথা মানে? কি আসল কথা অনা? অনা এবার হাসতে হাসতে বলল, আরে বুদ্ধ, চাচি তোদের দুজনকে হানিমুনে পাঠাচ্ছে। হংকংয়ের এই ট্রিপটা বিজনেস ট্রিপ কম আর হানিমুন ট্রিট বেশি। বুঝলি এবার? অনার কথা শুনে অধরা একটু আপত্তি জানাল।
কিন্তু আরিফা বেগম ওকে বললেন, অধরা, তোমাদের বিয়ের অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তোমরা কোথাও বেড়াতে গেলে না। এটাই তোমাদের হানিমুনে যাওয়ার জন্য একটা পারফেক্ট সময়। সো এটা নিয়ে আর কোনো কথা হবে না। খেয়ে দিয়ে তাড়াতাড়ি রুমে গিয়ে প্যাকিং শুরু করে দাও। ওকে, ঠিক আছে মা, যেমনটা আপনি বলবেন। এবার তানিয়া বেগম বললেন, আচ্ছা অধরা, তুমি এর আগে কখনো দেশের বাইরে গিয়েছ? না চাচি, সেভাবে দেশের বাইরে যাওয়া সৌভাগ্য কখনো হয়নি। তাহলে তো তোমার কোনো পাসপোর্ট নাই। পাসপোর্ট ছাড়া তুমি ফ্লাইটে উঠবে কি করে? ছোট, এ বিষয়ে কিছু ভেবেছিস? ভেবেছি বই কি ভাবি, অনেক কিছু করেও ফেলেছি। অধরা পাসপোর্ট আমি নিজে তৈরি করিয়েছি। দেশের বাইরে যেতে ওর এখন আর কোনো সমস্যা নেই। ও তাহলে তো খুব ভালো হয়েছে। অধরা, রাতে আমার রুমে একবার এসে তোমার পাসপোর্ট আর ভিসাটা নিয়ে যেও। ঠিক আছে মা। খাওয়া দাওয়া শেষে অধরা নিজের রুমে গেল। লাগেজ বের করে তার মধ্যে জামা কাপড় ঢোকাতে লাগল। এমন সময় সেখানে আফনান এলো। অধরা, এটা রাখো। তুমি আগে মায়ের রুমে যাও। মা তোমাকে ডাকছে। তোমার পাসপোর্ট ভিসাটা নিয়ে এসো। মা একটু পরেই ঘুমিয়ে পড়বে। পড়ে গেলে তার অসুবিধা হবে। যাও এখন। হ্যাঁ যাচ্ছি আফনান। আর এই কয়টা কাপড় ব্যাগে রেখে দিই, তারপরেই যাচ্ছি। আচ্ছা, তোমার কি আর কিছু নিতে হবে? এখনই বলে দাও, আমি সবটা গুছিয়ে নিচ্ছি। আফনান অধরার কাছে এসে বলল, তুমি এখন মায়ের কাছে যাও অধরা। বাকি কাজটা আমি করে নেব। তুমি করবে? হুম। এটা মজা করার সময় না আফনান। অনেক লম্বা একটা সফরে যাচ্ছি, তার উপর আবার অন্য দেশে। গোছগাছটা ঠিকভাবে না করলে সেখানে অনেক অসুবিধা হতে পারে আমাদের। শুনেছি এই সময় নাকি ওখানে অনেক ঠান্ডা পড়ে। কয়েকটা শীতের জামা নিতে হবে। আমি সেগুলো সব নিয়ে নেব অধরা। তুমি মায়ের কাছে যাও। আর এই ব্যাগটা আমাকে দাও। তুমি সত্যিই সবটা গুছিয়ে নিতে পারবা তো? হ্যাঁ পারব। তুমি যাও। অধরা ব্যাগটা আফনানকে দিয়ে আরিফা বেগমের রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর অধরা নিজের পাসপোর্ট ভিসা নিয়ে নিজের রুমে এলো। রুমে ঢোকা মাত্রই দরজাটা বন্ধ করে দিল, কিন্তু সেখান থেকে নড়ল না। দরজার সামনে দাঁড়িয়ে থেকে আফনানকে দেখতে লাগল। আফনান তখন ব্যাগের মধ্যে ছোটখাটো নানা জিনিস ঢোকাতে ব্যস্ত। কি হলো? ওখানে ওভাবে দাঁড়িয়ে কি দেখছ? কিছু না। অধরা এবার দরজার কাছ থেকে সরে আফনানের পাশে এসে বসল। সত্যি করে বলো তো, কি দেখছিলে? আমাকে দেখছিলে, তাই না? আফনানের কথা শুনে অধরা মাথা নিচু করে মুচকি মুচকি হাসতে লাগল। হুম, তোমাকেই দেখছিলাম। হঠাৎ এভাবে আমাকে কেন দেখছিলে? ভালোবাসার মানুষকে ভালোবেসে এক পলক দেখার মধ্যে যে ভালোবাসাটা থাকে সেটা অনুভব করছিলাম। আফনান এতক্ষণ ব্যাগ গোছাতে ব্যস্ত ছিল, কিন্তু অধরার কথা শুনে হাতের কাজটা থামিয়ে দিল। ব্যাগটা বেড থেকে নামিয়ে নিচে রেখে অধরার পাশে এসে বসল। আমিও একবার সেই ভালোবাসাকে অনুভব করতে চাই। কথাটা বলেই আফনান অধরার দিকে এগুতে লাগল। আফনানের কাছে আসায় অধরার কথার মাঝে আড়ষ্টতা মিশে গেল। কি করছ? তোমাকে দেখে তোমাকে দেখার ভালোবাসাটা অনুভব করতে চাই অধরা। কিন্তু সেটা তো দূর থেকে করতে হয় আফনান। আমিও তো দূর থেকেই দেখেছি। তাহলে তুমি কেন কাছে আসছো? আমি তো আর সবার মতো নই অধরা।
আমি যখন ভিন্ন, তখন আমার গল্পটাকেও তো একটু ভিন্ন হতে হবে। আমি না হয় আমার ভালোবাসাকে একটু কাছ থেকে দেখলাম, একটু খানি ছুঁয়ে দেখলাম। আস্তে আস্তে কথাগুলো বলে আফনান ওর এক হাত দিয়ে অধরার কোমরটা জড়িয়ে ধরল। তারপর ধীরে ধীরে অধরাকে নিজের সাথে মিশিয়ে দুজনে খাটে শুয়ে পড়ল। ভোরবেলা বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে আফনান আর অধরা সময় মতো এয়ারপোর্টে পৌঁছে গেল। পাসপোর্ট ভিসার সব ঝামেলা শেষ করে দুজন ওয়েটিং রুমের দিকে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ আফনান পাশে তাকিয়ে দেখল অধরা ওর পাশে নেই। আফনান এদিকে ওদিকে অধরাকে খুঁজতে লাগল। মোবাইলে অধরার একটা ছবি দেখিয়ে আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করতে লাগল, কিন্তু কেউ অধরার ব্যাপারে কিচ্ছু বলতে পারল না। অধরার কোনো খোঁজ না পেয়ে আফনান 2 মিনিটের মধ্যে পাগলপ্রায় হয়ে গেল। ওর মন অজানা এক ধোঁয়াশায় ছেয়ে গেল। আজ থেকে 2 বছর আগের ঘটনাটার কথা ওর মনে পড়ে গেল। 2 বছর আগে হানিমুনে যাওয়ার সময় এই একই এয়ারপোর্ট থেকে, এই একই জায়গা থেকে আফনান আরোহীকে হারিয়ে ফেলেছিল। তবে কি ইতিহাস আজ নিজেকে আবার একই ধারায় প্রবাহিত করবে? তবে কি আবার আফনানের হাত থেকে ওর ভালোবাসার ছোঁয়া হারিয়ে যাবে? আফনান কি সত্যিই অধীরাকে হারিয়ে ফেলবে? এয়ারপোর্টের মাঝখানে দাঁড়িয়ে আফনান এদিক ওদিক চোখ ঘুরিয়ে অধরাকে খুঁজতে লাগল। হঠাৎ আফনানের চোখ গিয়ে থামল এয়ারপোর্টের লেডিস টয়লেটের দরজার কাছে। আফনান দেখল অধরা একটা বিদেশি মহিলার সাথে গল্প করতে করতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। অধরাকে দেখে আফনান যেন ওর প্রাণটা ফিরে পেল। এক দৌড়ে অধরার কাছে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। হাঁপাতে হাঁপাতে বলল, কোথায় চলে গিয়েছিলে তুমি? জানো আমি কত টেনশন করছিলাম? আমার মনে হলো আমি যেন তোমাকে হারিয়েই ফেলেছি। আমার মনে হলো আমার জীবন থেকে ভালোবাসার প্রদীপটা যেন আবার নিভে গেল। আফনান, আফনান কি হয়েছে তোমার? এসব কি বলছো তুমি? আর আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম। অধরার উত্তর শুনে আফনান এবার কিছুটা শান্ত হল। অধরাকে ছেড়ে দিল। ওহ, তা আমাকে একটু বলে যেতে পারতে তো। আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। আমি তোমাকে বলেছিলাম তো। তোমার মনে নেই? আমাকে বলেছিলে? হ্যাঁ, বলেছিলাম তো। সরি অধরা, আমার খেয়াল ছিল না। আইম রিয়েলি সরি। ইটস ওকে। চলো এবার। আফনান অধরার ডানহাতটা নিজের বামহাত দিয়ে খুব শক্ত করে ধরে ওয়েটিং রুমের দিকে হাঁটা শুরু করল। একটু পরেই ওদের ফ্লাইট। আফনানের এভাবে শক্ত করে ধরায় অধরার হাতে ব্যথা লাগছিল, কিন্তু মুখে সেই ব্যথার কোনো প্রকাশ ঘটাল না। মনে মনে শুধু বলল, আমি জানি আফনান, আমাকে এই 2-3 মিনিট না দেখতে পেয়ে তুমি তোমার অতীতে ফিরে গিয়েছিলে। তুমি ভেবেছিলে তুমি হয়তো আমাকেও হারিয়ে ফেলেছ। তোমার চোখে আমাকে হারানোর ভয়টা আমি স্পষ্ট দেখতে পেয়েছি। জীবনে অনেক কিছুরই অভাব ছিল আমার, কিন্তু আফনানকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমার প্রত্যেকটা অভাব পূরণ হয়ে গেছে। নিজের স্বামীর চোখে নিজের জন্য এত ভালোবাসা দেখতে পাওয়াটা স্ত্রী হিসেবে আমার এক পরম পাওয়া। হে আল্লাহ, হে পরম করুণাময়, আমার এই হাত দুটো যেন সারাটা জীবন আমার স্বামীর হাতের মধ্যে আবদ্ধ থাকে সেই তৌফিক তুমি আমায় দান করো। আমাদেরকে কখনো আলাদা করো না। এমন কোনো কারণ কখনো সৃষ্টি করো না যেটা আমাদেরকে আলাদা করে দিতে পারে। আমাকে হারালে এই মানুষটা আর বেঁচে থাকতে পারবে না, কোনো দিন পারবে না। আধা ঘন্টা অপেক্ষার পর অধরা আর আফনান তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। হংকংয়ে যাওয়ার সপ্তাহখানেক পরেই আফনান আর অধরা দেশে ফিরে এসেছিল। তারপর 2 পরিবারের অংশগ্রহণে ধুমধাম করে অনা আর অমির বিয়েটা সম্পন্ন হয়।
বিয়ের পরে অনা ঢাকাতেই থাকে, ওর শ্বশুর বাড়িতে। মাসে 1-2 বার অমিকে নরওয়েতে যেতে হয়। আহাদ আর জেরিনের বিয়েটাও ইতোমধ্যে হয়ে গেছে। তারা এখন 2 দিনের নববরকনে। একদিন সকালবেলা পরিবারের সবার সাথে নাস্তা করে আফনান ওর রুমে চলে গেল। কিছুক্ষণ পর ওই রুম থেকে অধরার জন্য ডাক এলো। ডাক শুনে অধরা রুমে এসে দেখে আফনান আয়নার সামনে টাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? আমাকে ডাকছিলে কেন? আরে কি, তুমি এখনো তৈরি হওনি কেন? আজ অফিসে যাবে না? অধরার কথা শুনে আফনান অধরার দিকে ঘুরে দাঁড়াল। টাইটা হাতে নিয়ে হাতটা অধরার দিকে বাড়িয়ে দিল। কি? আমাকে এটা দিচ্ছ কেন? পরিয়ে দাও। পরিয়ে দেব? কিন্তু আমি কেন? মানে, সব সময় তো তুমি এটা বাঁধো। তাহলে আজ? আজ নিজে পড়তে ইচ্ছে করছে না। তুমিই পরিয়ে দাও। অধরা আর কথা বাড়াল না। টাইটা হাতে নিয়ে আফনানের কাছে গিয়ে বাঁধতে লাগল। হঠাৎ আফনান অধরার কোমরে হাত দুটো জড়িয়ে ওকে কাছে টেনে নিল। এসব কি করছো? দরজা খোলা আছে তো। তাতে কি হয়েছে? আমি তো তেমন কিছু করিনি। তোমাকে শুধু আমার একটু কাছে নিয়ে আসলাম। টাইটা বাঁধতে সুবিধা হবে তাহলে। অধরা কিছু বলল না, শুধু মুচকি মুচকি হাসতে লাগল। নাও, হয়ে গেছে তোমার টাই বাঁধা। এবার ছাড়ো। অধরার কথা শুনে আফনান ওর ভ্রুজোড়া একত্র করল। ছাড়ব মানে? না, এভাবে তো তোমায় ছাড়া যাবে না। কেন? আরে, এত সুন্দর করে যে তুমি আমার টাইটা বেঁধে দিল, তা এর জন্য কোনো পুরস্কার নেবে না? পুরস্কার? হ্যাঁ, সেটা তো নেওয়া যেতেই পারে। তা কি পুরস্কার দেবে তুমি আমায়? এখনই জানতে পারবে। কথাটি বলেই আফনান অধরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আস্তে আস্তে নিজের ঠোঁট দুটোকে অধরার দিকে এগিয়ে দিতে লাগল। অধরা কাপা কাপা গলায় বলল, আফনান, এসব কি করছো? হুসস, একদম চুপ। পুরস্কার দিচ্ছি, নিয়ে নাও। কথাটি শেষ করা মাত্রই আফনান ঠোঁট দিয়ে অধরাকে পেতে চাইল, কিন্তু পেল না। তার আগেই অধরা আফনানকে দূরে ঠেলে দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। অধরা? কিছুক্ষণ পর অধরা ওয়াশরুম থেকে বের হয়ে এলো। অধরা, তুমি ঠিক আছো তো? হঠাৎ এভাবে ওয়াশরুমে ছুটে গেলে যে? আমি ঠিকা আছি আফনান। তুমি একটু শান্ত হও। কি হয়েছিল বলো তো? আমিও ঠিক বুঝতে পারলাম না। হঠাৎ করেই গা পাক দিতে শুরু করল। তারপরেই ওয়াশরুমে গিয়ে বমি। কি? তোমার বমি হয়েছে? কিন্তু হঠাৎ এখন বমি কেন হতে যাবে? আচ্ছা দাঁড়াও, আমি হারানকে কল দিচ্ছি। উনি বাসায় এসে তোমাকে চেক করে যাবেন। না না আফনান, ওনাকে ফোন করা লাগবে না। আমি ঠিক আছি। আমার মনে হয় আমার হজমে একটু সমস্যা হয়ে গেছে। আমি এখনই ওষুধ খেয়ে নিচ্ছি। ডাক্তার লাগবে না। থাক। তুমি নিশ্চিত তো? হ্যাঁ। এবার তুমি অফিসে যাও। নিজের যত্ন নিও। হুম। আফনান অধরাকে রেখে অফিসে চলে গেল। এরই মধ্যে 2 দিন কেটে গেল। কিন্তু এখনো পর্যন্ত অধরার এই বমি হওয়াটা ঠিক হলো না। সব সময় কেমন যেন একটা অস্বস্তির মধ্যে থাকছে মেয়েটা। এই ব্যাপারটা আফনান বেশ ভালোভাবেই লক্ষ্য করল। রাতে আফনান অধরাকে বলল, অধরা, অনেক হয়েছে তোমার এই অসুস্থতা। তোমার কোনো কথা আমি আর শুনব না। আমরা কাল সকালেই ডাক্তারের কাছে যাব। আরে না না আফনান,
আমি ঠিক আছি। হ্যাঁ, তুমি যে কত ঠিক আছো তা তো আমি দেখতেই পাচ্ছি। তুমি বলেছিলে তোমার হজমে একটু সমস্যা হয়েছে। এখনো তো সেটা সারেনি দেখছি। কে বলেছে সারেনি? আমি ঠিক আছি আফনান। আজ সারা দিনে একবারও আমার বমি হয়নি। আমার এখন ভালো লাগছে। কিন্তু কোনো কিন্তু না আফনান। তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করছো। এসব এখন রাখো আর নিচে চলো। আমি আজ তোমার জন্য তোমার পছন্দের চিংড়ির মালাইকারি বানিয়েছি। খাবে চলো। তুমি যাও। আমি একটু ফোনে কথা বলবো। কথা শেষ করেই আসছি। তাড়াতাড়ি এসো। কথাটি বলেই অধরা নিচে চলে গেল। ফোনের কাজ শেষ করে আফনানও খেতে চলে গেল। ডাইনিং টেবিলে অধরা সবাইকে খাবার পরিবেশন করল। তারপর নিজের খাবার নিয়ে আফনানের পাশে বসে পড়ল। খাওয়ার এক পর্যায়ে আরোহী বেগম লক্ষ্য করলেন যে অধরা কিছুই খাচ্ছে না। আনমনে খাবারের দিকে তাকিয়ে আছে শুধু। তিনি অধরাকে বললেন, কি হলো অধরা? তুমি খাচ্ছ না কেন? অনেক ভালো রান্না করেছ আজ। খাও খাও। মা, বলছিলাম কি যে আমার না খেতে ইচ্ছে করছে না। আমি একটু ঘরে যাই? তানিয়া বেগম বললেন। কেন অধরা? ঘরে যাবে কেন? কি হয়েছে তোমার? কিছু না চাচি। আসলে আমার এখন ক্ষুধা নাই। কিছু খেতেও ইচ্ছে করছে না। আপনারা খান। আমি বরং ঘরে যাই। না খেয়েই ঘরে চলে যাবে অধরা? সারা রাত না খেয়ে কাটাবে নাকি? না না, তা হয় না। অল্প একটু খাও। এত বড় রাত না খেয়ে কাটাতে পারবে না। পরে ক্ষুধা পাবে। এখন খাও, অল্প খাও। কিন্তু মা। কোনো কিন্তু না অধরা। খাও বলছি। ঠিক আছে মা। খাচ্ছি। আফনান এবার ফিসফিস করে অধরাকে বলল, তুমি ঠিক আছো তো? আবার কি শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি। তুমি খাও। কথাটা বলেই অধরা এক লোকমা খাবার মুখে দিল। কিন্তু খাবারটা খেতে পারল না। তার আগেই মেয়েটাকে ওয়াশরুমের দিকে দৌড়াতে হল। অধরাকে এভাবে দৌড়ে যেতে দেখে আরিফা বেগম বললেন, অধরার আবার কি হল? ও এভাবে দৌড়ে কোথায় গেল? মায়ের কথার উত্তরে আফনান বলল, ও ওয়াশরুমে গেছে আম্মু। কয়েকদিন ধরে ওর শরীরটা খুব খারাপ। যখন তখন বমি হচ্ছে, সারাক্ষণ গা পাকাচ্ছে। জানো মা, আমি ওকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য অনেকবার বলেছি। কিন্তু অধরা কোনোভাবেই যেতে রাজি হয়নি। ডাক্তারের কাছে না গেলে কি রোগ ভালো হয়? এবার তোমরাই বোঝাও মেয়েটাকে। আমার কোনো কথাই তো ও কানে তোলে না। আফনানের কথা শুনে আরিফা বেগম আর তানিয়া বেগম একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলেন। আরিফা বেগম বললেন, ভাবি, আমি অধরার কাছে যাচ্ছি। কথাটি বলেই আরিফা বেগম অধরার কাছে চলে গেলেন। এদিকে আফনান অধরাকে নিয়ে তার চাচির সাথে কথা বলতে লাগল। কথা বলার এক পর্যায়ে আফনান বলল, চাচি, অধরা এলে তুমি কিন্তু ওকে এবার খুব কড়াভাবে একটু বকে দেবে। না হলে কিন্তু ও আবার ডাক্তারের কাছে না যাওয়ার জন্য হাজারো বাহানা বানাবে। আফনানের উত্তরে তানিয়া বেগম কিছু বলতে যাবেন তার আগেই আরিফা বেগম সেখানে এসে বললেন, বকা অধরা নয়, বকা এবার থেকে তুই খাবি আফনান। আরিফা বেগমের কথা শুনে আফনান সেদিকে তাকাল। চোখ দুটো ছোট ছোট করে বলল, এটা তুমি কি বললে মা? আমি বকা শুনব? কেন? এমন সময় সেখানে অধরা এলো।
অধরাকে দেখে ব্যতিব্যস্ত হয়ে আফনান ওর কাছে গেল। অধরা, তুমি ঠিক আছো তো? হুম। এবার আরিফা বেগম বললেন, আমি একদম ঠিক কথা বলেছি আফনান। এবার থেকে আমার বৌমার যত্নে কোনো ত্রুটি থাকলে তুই খুব বকা শুনবি আমাদের কাছ থেকে। তুই কি রে আফনান? অধরার এই অবস্থার কথা আমাদেরকে আগে কেন জানাসনি? আর আরিফা বেগমের কথার মাঝে তানিয়া বেগম বললেন, তবে কি আমাদের ধারণাটাই ঠিক ছোট? আমার তো সেটাই মনে হচ্ছে ভাবি। বলতে পারেন 99% ঠিক। আর বাকি 1%-এর কথা কাল ডাক্তারের কাছে গেলে এক্কেবারে নিশ্চিত হওয়া যাবে। এবার আফনান বলল, তোমরা এসব কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের কোনো ভাবনাটা ঠিক হয়েছে? আফনান, তুই বাবা হতে চলেছিস। অধরার হাত ধরে আমাদের পরিবারে এক নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। ভাবি, আপনি বড় হতে চলেছেন আর আমি দাদি। কথাটা বলতে বলতে আরিফা বেগম তানিয়া বেগমকে জড়িয়ে ধরলেন। তোকে অনেক অনেক অভিনন্দন ছোট। আপনাকেও ভাবি। এদিকে আরিফা বেগমের কথা শুনে আফনান পুরো থ হয়ে গেল। অনেক কষ্ট করে মাথাটাকে একটু ঘুরিয়ে অধরার দিকে তাকাল। দেখল, লজ্জা মিশ্রিত হাসি মুখে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানিয়া বেগম আফনান আর অধরার কাছে এসে বললেন, অনেক সুখী হও তোমরা। এত বড় একটা খুশির সংবাদ আমাদেরকে দেওয়ার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। আমাকে দাদি, বরদাদি বানানোর জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আচ্ছা ছোট, অনেক দিন পর আমাদের এই বাড়িতে আবার বাচ্চাদের হাসি শোনা যাবে, তাই না রে? জি ভাবি। আমাদের বাড়ির পরিবেশটাই এবার বদলে যাবে। হ্যাঁ। আচ্ছা চল, অনাকে ফোন করে এই সুসংবাদটা দিই। অনা তো এবার ফুফু হয়ে যাবে। হ্যাঁ ভাবি। চলেন। অধরা, তুমি তোমার রুমে গিয়ে রেস্ট করো। একটু পরে আমি খাবার নিয়ে তোমার রুমে যাব। আফনান, ওকে রুমে নিয়ে যা। যাও অধরা। আফনান অধরাকে নিয়ে রুমে চলে এলো। ওকে বেডে বসিয়ে ওর পাশে বসল। কিন্তু আফনান এখনো পর্যন্ত এ বিষয়টা নিয়ে অধরাকে কিছু বলল না। কিছু বলা তো দূরের কথা, ভালো খারাপ কোনো অনুভূতিই ব্যক্ত করল না। অধরা মনে মনে ভাবল, এত বড় একটা খবর শোনার পরেও আফনান এরকম চুপচাপ আছে কেন? ও কি তবে খুশি হয়নি? আফনান অধরার সামনে মাথা নিচু করে বসেছিল। এমন সময় অধরা কাপা কাপা কণ্ঠে বলল, আফনান, তুমি কিছু বলবে না? তুমি কি এটা জেনে খুশি হওনি যে আমরা এবার সত্যি সত্যিই 2 থেকে 3 হয়ে যাব? কিছু বলো প্লিজ। আফনান এবার মাথা উঁচু করে অধরার দিকে তাকাল। আফনান কাঁদছে না, তবে ওর দুচোখে পানি টলমল করছে। শান্ত গলায় আফনান বলল, খুশি? এত বড় একটা খবর শোনার পরে আমি খুশি হয়েছি কিনা সেটা জানতে চাইছ তো? হ্যাঁ, আমি খুশি হয়েছি অধরা। আমি অনেক খুশি হয়েছি। এত খুশি হয়েছি যে সেই খুশিটাকে প্রকাশ করার মাধ্যমটাই আমি খুঁজে পাচ্ছি না। অধরার 2টা হাত নিজের 2 হাতের মধ্যে নিয়ে আফনান আবার বলল, আমি তো শুধু স্বপ্ন দেখেছিলাম অধরা, একটা পরিবারের স্বপ্ন দেখেছিলাম আমি, যেটা একান্তই আমার হবে, যেখানে আমি থাকব, তুমি থাকবে আর থাকবে আমাদের অংশ। আমার সেই স্বপ্নটাকে আজ তুমি সত্যি করলে অধরা। অবশেষে আমরা সংসার জীবনের সবথেকে বড় সুখটা পেতে যাচ্ছি। 2 থেকে 3 হতে যাচ্ছি আমরা। আর এই সবকিছু সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তবে একটা প্রমিস করছি, আজ থেকে তোমার আর আমাদের বাচ্চার সব দায়িত্ব আমি নেব।
একটা মুহূর্তের জন্য তোমাদের কখনো একা থাকতে দেব না। সব ধরনের প্রয়োজনে তোমরা আমাকে তোমার পাশে পাবে। আগামী ৯-১০ মাস আমি ছায়ার মতো তোমার সাথে থাকব। কোনো কিছুর অভাব হতে দেব না তোমার। কথা দিচ্ছি। আফনানের কথা শুনে অধরার দুচোখ বেয়ে পানি পড়তে লাগল। অধরাকে কাঁদতে দেখে আফনান ওকে জড়িয়ে ধরল। ৬ মাস পর। অধরার এখন ৬ মাস চলছে। সিঁড়ি দিয়ে উপরে ওঠানামার ঝামেলা থাকায় অধরাকে নিচের একটা রুমে থাকতে দেওয়া হয়েছে। নিজের কথা মতো আফনান সবসময় অধরার সাথে সাথে থাকে। অধরার কখন ঘুম থেকে ওঠা উচিত, কখন ঘুমাতে যাওয়া উচিত, কিভাবে হাঁটা উচিত, কি খাওয়া উচিত, কখন কখন খাওয়া উচিত, কি পড়া উচিত এসব নিয়ে ভাবতে ভাবতেই আফনানের দিনগুলো কেটে যায়। ইদানিং আফনানকে দেখে অধরা যেন আরো বেশি করে করে ওকে ভালোবেসে ফেলেছে। আর সেটাই তো স্বাভাবিক। এতদিন অধরা আফনানকে শুধু ওর স্বামী হিসেবে দেখেছে, কিন্তু এখন দেখছে একজন পিতা হিসেবে। মাঝে মাঝে নিজের ভাগ্যের উপরে নিজেরই যেন বিশ্বাস হয় না অধরার। এত সুখ ওর ভাগ্যে লেখা ছিল? এই সব কথা ভাবতে গেলেই দুচোখ ভরে ওঠে অধরার। আচ্ছা, এত সুখ ও সইতে পারবে তো? একদিন সকালবেলা হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আরিফা বেগম এসে দরজা খুললেন। দরজা খুলতেই তিনি বলে উঠলেন, আরে দিশা যে, কেমন আছেন আন্টি? আমি তো ভালো আছি মা। কিন্তু তুমি দেশে আসলে কবে? গতকাল রাতেই দেশে ফিরেছি আন্টি। ও আচ্ছা, ভেতরে এসো, বসে কথা বলি। দিশা বাড়ির ভেতরে এলো। এমন সময় সেখানে আফনান আর অধরা এসে হাজির। দিশাকে এই সময় হঠাৎ এখানে দেখে অধরা আর আফনানের চোখ দুটো বড় বড় হয়ে গেল। দিশার দিকে এগিয়ে যেয়ে আফনান বলল, আরে দিশা, তুমি এখানে? দেশে কবে আসলে? গতকাল রাতে এসেছি। তা আসার আগে আমাদেরকে একটু জানাওনি কেন? আচ্ছা, আগে বলো, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। দিশা এবার অধরার সামনে এসে ওকে জড়িয়ে ধরল। কেমন আছো অধরা? আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। কিন্তু হঠাৎ কাউকে কিছু না জানিয়ে এভাবে দেশে কেন চলে আসলেন আপু? সব ঠিক আছে তো? আঙ্কেল আন্টি কেমন আছেন? ওনারা কোথায়? আব্বু আম্মু ভালো আছে অধরা। ওনারাও আমার সাথে দেশে এসেছেন। এবার আরিফা বেগম বললেন, দিশা, তুমি যে এতদিন পরে দেশে এসেই আমাদের সাথে দেখা করতে আসলে এটা দেখে আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমি এখন তোমার সাথে বেশি কথা বলতে পারবো না মা। কেন আন্টি? আপনি কি এখন কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ দিশা, আমি একটু বাইরে যাচ্ছি। জরুরি কিছু কাজ আছে। তুমি বসো, বসে গল্প করো ওদের সাথে। আফনান, অধরার খেয়াল রাখিস। অধরা, আমি আসছি। আসুন মা। আরিফা বেগম বাইরে চলে গেলে ওরা তিনজন সোফায় গিয়ে বসল। আফনান বলল, দিশা, পরশুদিন যখন তোমার সাথে আমাদের কথা হয়েছিল তখন তো তুমি তোমার এই দেশে আসার ব্যাপারে আমাদের কিছু বলনি। কিন্তু কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমাদের, তাই কিছু বলিনি। আচ্ছা, এসব কথা এখন রাখো। তোমাদেরকে একটা সুখবর দেওয়ার আছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামী মাসের 2 তারিখ অর্থাৎ আর মাত্র 8 দিন পরে আমার বিয়ে। তোমাদেরকে এখন এমনিই জানিয়ে গেলাম। পরে কার্ড দিয়ে অফিসিয়ালি তোমাদেরকে ইনভাইট করব।
দিশার বিয়ের কথা শুনে আফনান আর অধরা দুজনেই অনেক খুশি হয়ে গেল। খুব ভালো একটা খবর শোনালেন আপু। অনেক অনেক অভিনন্দন আপনাকে। সত্যিই তাই দিশা। তোমার বিয়ের কথা শুনে আমিও অনেক খুশি হয়েছি। তা ছেলের নাম কি? কি করে? ছেলেটার নাম নিলয়। আব্বুর এক বন্ধুর ছেলে। নিলয়ও বিজনেস করে? খুব ভালো। আচ্ছা শোনো দিশা, বিয়ের কোনো কাজে যদি আমাদের হেল্প লাগে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। ওকে। আচ্ছা ঠিক আছে। বলবো। তবে আমি কিন্তু শুধুমাত্র আমার বিয়ের দাওয়াত দিতে এখানে আসিনি। আরও কিছু জানানোর ছিল তোমাদের। কি বলবেন আপু? অধরা, দীর্ঘ 7 মাস পর দেশে আসায় এবং আমার ও নিলয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ার খুশিতে আব্বু আজ বাসায় একটা গেট টুগেদার পার্টি রেখেছে। যেহেতু আমাদের চেনা জানা অনেকেই সেখানে থাকবে, তাই আমি চাই তোমরা দুজনও সেখানে থাকো। আফনান, অধরা, আমি তোমাদের দুজনকে আজকের সন্ধ্যাবেলার পার্টিটার জন্য ইনভাইট করতে এসেছি। তোমরা আসবা তো? দিশার কথা শুনে আফনান একবার অধরার দিকে তাকাল। তারপর শুকনো গলায় দিশাকে বলল, তুমি যে এত কষ্ট করে আমাদেরকে পার্টির জন্য ইনভাইট করতে এসেছো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু আমরা হয়তো আজ যেতে পারবো না। কিন্তু কেন আফনান? কি সমস্যা? দিশা, তুমি তো জানোই অধরার কি অবস্থা। তো এই অবস্থায় সন্ধ্যাবেলায় কোনো পার্টিতে যাওয়া ওর জন্য হয়তো ঠিক হবে না। আর যেহেতু অধরা সেখানে যেতে পারবে না তাই আমারও যাওয়া হবে না। তুমি প্লিজ মন খারাপ করো না। আজকের পার্টিতে যেতে পারছি না তো কি হয়েছে? বিয়েতে আমরা তোমার সাথেই থাকব। আফনান, যেতে পারবো না বললে তো হবে না। আহাদ আর অনা আজ আসতে পারবে না। আহাদের দাদার খুব শরীর খারাপ বলে আহাদ জেরিনকে নিয়ে ওদের গ্রামের বাসায় চলে গেছে। অনা অফিসের কাজে এখন চট্টগ্রামে আছে। এখন যদি তোমরা দুজনও পার্টিতে না যাও তাহলে তো এ পার্টির আর কোনো অর্থই থাকবে না আমার কাছে। প্লিজ, তোমরা দুজন আর না বলো না। ও আর একটা কথা তো তোমাকে বলাই হয়নি আফনান। কি? তোমার কি রানার কথা মনে আছে? আমাদের ভার্সিটির রানার কথা বলছি। বুঝতে পেরেছি দিশা। তুমি রানার কথা বলছো তো যে স্কলারশিপ পেয়ে সুইডেন চলে গিয়েছিল? হ্যাঁ, আমি ওই রানার কথাই বলছি। ছেলেটা পরশুদিন দেশে ফিরেছে। আজকের পার্টিতে আমি ওকেও ইনভাইট করেছি। সব তো বুঝলাম দিশা, কিন্তু এই অবস্থায় আমি অধরাকে বাইরে নিয়ে যেতে চাই না। প্লিজ একটু বোঝো। আফনান, তুমি অধরাকে নিয়ে এত টেনশন করছো কেন? পার্টিটা তো আমাদের বাসায় হচ্ছে। আর আমাদের বাসা তো তোমাদের বাসার কাছেই। আচ্ছা, সন্ধ্যার একটু আগে আমাদের বাসায় যেয়ে রাত হওয়ার আগেই আবার ফিরে এসো। তবুও প্লিজ না বলো না আফনান। কিন্তু দিশা। কোনো কিন্তু শুনতে চাই না আফনান। তুমি আসবে, তাও আবার অধরাকে সাথে নিয়ে। বুঝতে পেরেছ? আফনান আবার কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই অধরা বলল, আচ্ছা ঠিক আছে আপু। আপনি যখন এতবার করে বলছেন তাহলে আমরা অবশ্যই যাব। আফনান কিছু বলতে যাচ্ছিল কিন্তু অধরা ইশারা করে ওকে থেমে যেতে বলল। আরও কিছুক্ষণ গল্পগুজব করার পর দিশা সেখান থেকে চলে গেল। দিশা চলে যেতেই আফনান অধরাকে বলল, তুমি রাজি কেন হলে অধরা? আফনান, আপু এতদিন পরে আমাদের মাঝে ফিরেছেন।
আর দেশে ফিরেই উনি আমাদের সাথে কিছু সময় কাটাতে চান। ওনার এই ইচ্ছেটাকে পূরণ না করলে ওনাকে যে অপমান করা হবে। তোমার কোনো অসুবিধা হবে না তো? না। আচ্ছা, তাহলে ঠিক আছে। সন্ধ্যার একটু আগে আফনান অধরাকে নিয়ে দিশাদের বাসায় চলে এলো। দিশার কথা মতোই খুব বড় করে পার্টিটা হচ্ছে। চেনা জানা মানুষগুলোর সাথে কুশল বিনিময় করার পর আফনান আর অধরা দিশাদের বাসার ছাদে চলে গেল। এখানে দিশার বন্ধুবান্ধবদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। ছাদে প্রবেশ করা মাত্রই একটা নীল রঙের পাঞ্জাবি পরা লোক আফনানকে জড়িয়ে ধরল। আরে আফনান, কি অবস্থা তোর? আমাকে চিনতে পেরেছিস? ছেলেটার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল আফনান। তারপর হাসতে হাসতে বলল, তোকে চিনব না সেটা কি হতে পারে? তুই তো রানা, আমাদের সুইডেনিয়ান রানা। কথাটা শেষ করেই আফনান আর রানা একসাথে হাসতে লাগল। তা কেমন আছিস বল? ভালো আছি রে। হঠাৎ দেশে আসলি কেন? কোনো বিশেষ কারণ আছে নাকি? হ্যাঁ, তা অবশ্য একটা আছে। আসলে কি বলতো, অনেক তো পড়ালেখা করলাম। ভাবছি এবার একটা বিয়ে করে ঘর সংসার করব। আব্বু আম্মু চায় আমি যেন কোনো বাংলাদেশিকে বিয়ে করি, তাই বিয়ে করার জন্য দেশে চলে এলাম। এটা তুই অনেক ভালো করেছিস। তা মেয়ে কি পছন্দ করা হয়ে গেছে নাকি আমরাও কিছু সাহায্য করতে পারি? আরে না না, এখনো পর্যন্ত কিছু হয়নি। তবে হবে, ভবিষ্যতে হবে আর তোদের সাহায্যেই হবে ইনশাল্লাহ। তা তোর কি অবস্থা বল? শুনলাম আমরা সবাই নাকি আঙ্কেল আন্টি হতে যাচ্ছি। কথাটা কি সত্যি নাকি? হ্যাঁ, সত্যি। তো ভাবি কোথায়? সাথে করে আনিসনি তাকে? হ্যাঁ, এনেছি তো। এই তো, আমার পাশেই দাঁড়িয়ে আছে। অধরা, এই হলো রানা, আমার ভার্সিটির এক ফ্রেন্ড। আর রানা, এই হলো অধরা, আমার ওয়াইফ, আমার লাইফ। কেমন আছেন ভাবি? ভালো আছি। আপনি? জি ভালো। আফনান অধরাকে সাথে নিয়ে এবার অন্যান্য বন্ধুদের কাছে গেল। বেশ কিছুক্ষণ পর একটা ছেলের হাত ধরে দিশা ছাদে এলো। সবাইকে উদ্দেশ্য করে বলল, গাইস, তোমাদের সাথে একজনকে পরিচয় করানোর জন্য নিয়ে এলাম। এই হলো নিলয়, আমার উড বি হাজবেন্ড। আর নিলয়, এই হলো আমার সব ফ্রেন্ডরা। রানা, আফনান, অধরা, রিম্পা, আবিদ, মাহিন, রায়া। নিলয় এক এক করে সবার সাথে পরিচয় হতে লাগল। পরিচয় পর্বের এক পর্যায়ে নিলয় অধরার কাছে এসে বলল, কেমন আছো অধরা? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। আফনান তোমার ঠিকঠাক খেয়াল রাখছে তো? ভালোভাবে যত্ন করে তো? শোনো, তোমাকে বলে রাখি, আফনান যদি ওর কাজগুলো ঠিকঠাক না করে তাহলে তুমি আমাদেরকে সেটা জানিয়ে দেবে। আমরা তখন ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ করে আফনানকে একদম সোজা করে দেব। বুঝলে? কথাটা বলেই নিলয় আফনানের দিকে তাকিয়ে হাসল। আফনান নিলয়ের কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলল, কথাটা কিন্তু মনে থাকল নিলয়ে। সবকিছু যদি এভাবেই চলে তাহলে খুব শীঘ্রই তোমাকে এই পরিস্থিতিতে পাওয়া যায়। তখন কিন্তু আমিও দিশাকে এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। কথাটা বলেই আফনান আর নিলয় জোরে জোরে হাসতে হাসতে লাগল। আমরা চলে যাচ্ছি দিশা। চলে যাচ্ছ মানে? এখন তো চলে গেলে হবে না। কেন? সব ফ্রেন্ডরা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে রাতের খাবার খাওয়া শেষ করে সবাই আমার ঘরে বসে আড্ডা দেবে। আমার বিয়ের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করবে। তুমি সেখানে থাকবে না? না দিশা,
অধরার মেডিসিনের টাইম হয়ে গেছে। ওষুধ খেয়ে ওকে রেস্ট নিতে হবে। তাই আমাদের এখন বাসায় যাওয়াটা দরকার। ওষুধ তো অধরা খাবে আফনান, রেস্টও তো অধরাই করবে। তুমি একটা কাজ করো, অধরাকে একা বাসায় পাঠিয়ে দাও। আমাদের সাথে কিছুক্ষণ থেকে তারপর তুমি যেও। না না দিশা, তা হয় না। এভাবেই আফনান আর দিশার মধ্যে তর্কবিতর্ক চলতে লাগল। কিছু সময় পর সেখানে রা আর রিম্পা এলো। ওরা দুজনে দিশাকে সমর্থন জানিয়ে আফনানকে থাকার জন্য জোর করতে লাগল। জোরাজুরির এক পর্যায়ে অধরা একা বাসায় যেতে রাজি হয়ে গেল। আফনান দ্বিমত পোষণ করল, কিন্তু ওর কথাটা শোনা হল না। সিদ্ধান্ত নেওয়া হলো যে অধরা দিশাদের গাড়িতে করে এখন বাসায় চলে যাবে। ঘণ্টা 2-3 পরে আফনান ওর গাড়িটা নিয়ে বাসায় চলে যাবে। গাড়িতে ওঠার আগে আফনান অধরাকে বলল, বাসায় যেয়ে ফোন দিও আর সাবধানে যেও। হুম। অধরা দিশাদের বাসা থেকে বেরিয়েছে তার 8 ঘণ্টা পূর্ণ হল। কিন্তু এখনো পর্যন্ত অধরা আফনানকে কোনো ফোন দিলও না। এদিকে অধরাকে একা বাড়ি পাঠিয়ে আফনান মনে মনে অনেক দুশ্চিন্তা করতে লাগল। বন্ধুদের মাঝে থেকেও আফনানের মন পড়ে রইল অধরার কাছে। বন্ধুদের থেকে 2 মিনিটের বিরতি নিয়ে আফনান একটু দূরে এসে অধরাকে ফোন দিল। কিন্তু অধরা ফোনটা রিসিভ করল না। আফনান আবার ফোন দিল, কিন্তু এবারও ফোনটা রিসিভড হল না। 3 বারের বেলায় ফোনটা রিসিভড হল, কিন্তু ফোনের ওপাশ থেকে আসা কিছু কথা শুনে আফনান সেখানেই থ হয়ে দাঁড়িয়ে রইল। কিছু মুহূর্তের ব্যবধানে আফনানের 2 চোখ বেয়ে পানি পড়তে লাগল। চলবে।